সরকারের যাচ্ছে না তাতে কি, মন্ত্রিসভা গঠন করছে 11 দলীয় জোট। সেই মন্ত্রিসভা দিয়েই দাবার পাশা উল্টে দেওয়ার ছক কষছে জামায়াত এনসিপি। এই পরিস্থিতিতে কি করবে উঠতে থাকা তারেক রহমানের বিএনপি? নির্বাচনের মাঠে হুঙ্কার দিলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি 11 দলীয় জোট। তাতে কি এই জোট এত সহজে বিএনপিকে নিস্তার পেতে দেবে না? নির্বাচনের দুদিন পরই সামাজিক মাধ্যমে হঠাৎই একটি পোস্ট দেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার সেই পোস্টের পরই গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই আলোচনা তুঙ্গে। নতুন সরকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে 11 দলীয় জোট, কিন্তু কিভাবে? আবার আসিফ মাহমুদ কি এমন লিখলেন যে সবার রাতের ঘুম উধাও? দর্শক, শুরুতেই আসিফ মাহমুদ কি লিখেছেন সেটিতে নজর দেওয়া যাক। ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কারণ ব্যাখ্যা করে আসিফ লিখেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। শুধুই কি আসিফ মাহমুদ ছায়া মন্ত্রী নিয়ে মুখ খুলেছেন? জামায়াত মনোনীত সুনামগঞ্জ 2 আসনের পরাজিত প্রার্থী শিশির মনিরও কথা বলেছেন। তিনি কোনো রাগঢাক না রেখেই বলে দিয়েছেন, সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে ছায়া মন্ত্রী দেবেন তারা। দুই দলের দুই প্রভাবশালী নেতার মন্তব্যে আলোচনা আরও জোরালো হয়েছে। কিন্তু ছায়া মন্ত্রিসভা কিভাবে সরকারের ক্যাবিনেটকে হাইড্রো প্রেসারে রাখবে? দর্শক, চলুন ছায়া মন্ত্রী নিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসা যাক। সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাজ হলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রমের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুল ত্রুটি তুলে ধরে চ্যালেঞ্জ করা, সেই সঙ্গে নিজ দলের পক্ষে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। এই ছায়া মন্ত্রিসভাকে বলা যেতে পারে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার প্রাক প্রস্তুতি। দল ক্ষমতায় গেলে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারীরাই মন্ত্রিত্বের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হন। ছায়ামন্ত্রী সভায় একজন ছায়ামন্ত্রীর অধীনে 4 জন করে ছায়া প্রতিমন্ত্রী রাখা হয়। এখন বড় প্রশ্ন, এই ছায়া মন্ত্রী পরিষদ কিভাবে কাজ করে? ছায়া মন্ত্রিসভার প্রচলন মূলত যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থায়। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের মতো উন্নত গণতান্ত্রিক দেশেও এ ব্যবস্থা কার্যকর আছে। এসব দেশে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। উদাহরণ হিসেবে আমরা যুক্তরাজ্যের দিকে নজর দিতে পারি। 2020 থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাজ্যে বিরোধী দল ছিল লেবার পার্টি। তখন কিয়ার স্টারমার একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিলেন। 2024 সালের নির্বাচনে লেবার পার্টি জিতলে তাদের ছায়া মন্ত্রিসভার সদস্যরা পরে নিজ নিজ দায়িত্বে বহাল থাকেন। স্টারমার প্রধানমন্ত্রী হন। এবার আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে কি হতে পারে। 2001 সালে সরকারে অন্তত 60 জন মন্ত্রী ছিল বিএনপি সরকারে। সেবার এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। কিন্তু এবার সেই ভুল পথে হাঁটবে না দলটি। গণমাধ্যমের খবর বলছে এবার বিএনপির মন্ত্রিসভায় 37 জন থাকবে, অর্থাৎ 3 ডজনের কিছু বেশি সদস্য মন্ত্রিসভায় স্থান পাবেন। যদি এই আকারের মন্ত্রিসভা হয় তবে জামায়াত এনসিপি জোট কি সমপরিমাণ ছায়ামন্ত্রী দেবে? অবশ্য এমনটি না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আলোচিত ক্যাবিনেটের বাইরে এই পদক্ষেপ নিতে চাইবে না বিরোধী দল। যুক্তরাজ্যের সরকার নীতি বিষয়ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর গভর্নমেন্ট IFG এর একটি নিবন্ধে বলা হয়েছে, সরকারের মন্ত্রিসভার প্রতিটি পদের বিপরীতেই ছায়ামন্ত্রী থাকেন না। অর্থাৎ বিএনপি যদি 37 জনের মন্ত্রিসভা গঠন করে, বিরোধী দলও একই সংখ্যক ছায়ামন্ত্রী বানাবে, বিষয়টা এমন নয়। IFG বলছে, অনেক সময় বিরোধী দল কোনো নির্দিষ্ট নীতি বা বিষয়ের জন্য ছায়ামন্ত্রী নিয়োগ করে। তার মানে দাঁড়াচ্ছে, বিরোধী দল যে খাতকে গুরুত্বপূর্ণ মনে করে সেটিতে ছায়ামন্ত্রী রাখে। এতে দুটি বিষয় বোঝা যায়। প্রথমত, বিরোধী দলের আগ্রহের ক্ষেত্র। দ্বিতীয়ত, চ্যালেঞ্জের মুখে সরকারের দুর্বলতা ও বিরোধীদের সক্ষমতা। এখন বিএনপি খ নামের কাউকে পররাষ্ট্রমন্ত্রী বানায়। সংসদের বিরোধী দল পররাষ্ট্রনীতিকে গুরুত্বপূর্ণ মনে করলে তারাও একজন ছায়ামন্ত্রী নিয়োগ দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানত সরকারিভাবে বিদেশ নীতি নির্ধারণ, বাস্তবায়ন
কূটনৈতিক আলোচনা, বৈঠক, আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর, জাতিসংঘ কিংবা অন্যান্য ফোরামে দেশের প্রতিনিধিত্ব করে। আবার ধরুন, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধে সামরিক বা মানবিক সহায়তা ঘোষণা করছে। পররাষ্ট্রমন্ত্রী সেই নীতি ঘোষণা করবেন, আন্তর্জাতিক সমন্বয় করবেন, বাজেট অনুমোদনের প্রক্রিয়ায় অংশ নেবেন। বিপরীতে বিরোধী দলের ছায়ামন্ত্রী এই নীতির সমালোচনা, বিকল্প নীতি প্রস্তাব করা, সংসদে প্রশ্ন তোলা, কৌশলগত ভুলের বিষয়গুলো যুক্তি দিয়ে স্পষ্ট করবেন। আসিফ মাহমুদের এই ঘোষণা যদি বাস্তবায়িত হয়, তবে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন এবং ইতিবাচক সংস্কার হিসেবে বিবেচিত হতে পারে। তবে সেটি এদেশের সাধারণ জনগণ, বিশেষ করে রুলিং পার্টির তৃণমূলের সমর্থকরা কেমন আচরণ করেন সেটিও বড় প্রশ্ন। যদিও বিশ্লেষকরা বলছেন, এই ছায়া সরকার নির্যাতিত, নিপীড়িত ও অনগ্রসর জনগোষ্ঠীর আশীর্বাদ হতে পারে।